আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, দেখছেন জেলা সদর, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদ্রতা। শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, ফলতার দিকে নজর রাখবো। ফলতার স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান, সেই জাহাঙ্গীর খানের সব থেকে বড় চালাক গুরুপদ মণ্ডল, সে নাকি গ্রেফতার হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন সূত্র মারফত আমরা জানতে পারছি কে এই গুরুপদ মণ্ডল। এই গুরুপদ মণ্ডল জাহাঙ্গীরের চেলা হয়ে কি করেন? তোলাবাজি, দাদাগিরি, মা বোনেদের উপর অত্যাচার, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কাণ্ড করেছে। প্রচুর লোকের কাছ থেকে কাটমানি নিয়েছে। গুরুপদ মণ্ডলের স্ত্রী যদিও সে কাটমানি ধরে ধরে ফেরত দিয়েছে, কিন্তু তাতে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ কমছে না। তাদের দাবি গ্রেফতার করতে হবে গুরুপদ মণ্ডলকে। ফলতায় জাহাঙ্গীরের এক জেরক্স কপি, কাটমানি ও তোলাবাজ, তার নাম উঠে এলো গুরুপদ মণ্ডল। আর এই গুরুপদ মণ্ডলের সন্ধান পাওয়া গেল ফলতার বেলসিনা অঞ্চলের বনহোগলা গ্রামে। তার বিরুদ্ধে কি অভিযোগ? কাটমানি তোলাবাজির টাকা যে না দিয়েছে তার উপরে নেমে এসেছে পাশবিক অত্যাচার। তার একটা ভাইরাল ভিডিও ইতিমধ্যে বাজার গরম করে বেড়াচ্ছে। আমার কাছে সিগন্যাল গেলে ওষুধ তার বাড়িতে পৌঁছে যাবে। এবারের ওষুধ শুধুমাত্র কেমো চলবে। অন্য কিছু যেন না দেখে, এলাকার মানুষকে নিজের নিজের ক্ষমতা অনুযায়ী বুঝিয়ে দিন। আর অত্যাচারের কথা বর্ণনা করতে করতে মানুষ কেঁদে ফেলছে। 20,000 টাকা ঢুকেছে, বললো যে আমাদের পার্টি অফিসে টাকাটা দিতে যাবে। আর আমি বলি 500 টাকা দাও না, আমরা বাজার করে খাই। বলে এতে 1 পয়সা হবে। ওই গুরুপদ মণ্ডলের শাস্তি। ওনাদের পার্টি ছাড়া অন্য কোনো পার্টিতে ভোট দিলে গ্রাম ছাড়া করতেন বা রাস্তার মাঝে কান ধরে উঠবস অব্দি খাইয়েছেন। মহিলা মানুষকে চুলের মুঠি ধরে অব্দি মেরেছেন। আমরা একটা নাতি সম্পর্ক, তাকে নৃশংসভাবে ওই গুরুপদের বাহিনীরা সব তাকে নৃশংসভাবে মেরে দিয়েছে। খুব ভয়ে ভয়ে ছিলাম। আর বিজেপি করার অপরাধে অনেকে ঘর ছাড়া ছিল, দীর্ঘদিন পর ঘরে ফিরেছে। এই গ্রামে বিজেপির প্রতিষ্ঠাতা শ্যামল ঘোষ একটা ভোট দেওয়ার জন্য গুরুপদ মণ্ডল এবং তার বাহিনী প্রদীপ পাল বোম পিস্তল ঠেকিয়ে বাড়ি থেকে বের করে দেয়। হ্যাঁ, যে বাবাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আপনার বাবা? আমার বাবা শ্যামল ঘোষ। গুরুপদ মণ্ডল শুধু বনহোগলা গ্রামের নয়, পুরো ফলতা জুড়ে সন্ত্রাস করেছে। জাহাঙ্গীরের 1 নম্বরের ক্যাডারে এই গুরুপদ মণ্ডল একটা বড় ধরনের ক্রিমিনাল। এর বিরুদ্ধে 4 থেকে 5টা কেস হয়েছে, কোনোভাবেই ছাড়া হবে না। আমি আইসি ফলতাকে বলেছি। গুরুপদ মণ্ডল পালাবদলের পর বাড়ি ছেড়ে পলাতক। সাধারণ মানুষের দাবি তাকে জেলের মধ্যে রাখা উচিত। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। এবার নজর রাখবো হাওড়ার বাঁকড়ার দিকে। তৃণমূলের দুর্নীতির অভিযোগ হাওড়ার বাঁকড়ার 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে। সেখানে পঞ্চায়েত অফিসে রীতিমতো ভাঙচুর করা হয়েছে। পঞ্চায়েত প্রধান টুকটুকি শেখ, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। পঞ্চায়েতে বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ, কারণ হচ্ছে এলাকার নিকাশি ব্যবস্থা সহ একাধিক দুর্নীতি নিয়ে প্রধানের বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে। একের পর এক জায়গা থেকে মানুষজনেরা আসছে, তারা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে সমস্ত জিনিস থেকে বঞ্চিত হচ্ছে। এই বাঁকড়া 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা যিনি পঞ্চায়েত প্রধান রয়েছে এবং উপপ্রধান রয়েছে, সকলেই কোনো রকম কোনো পরিষেবা দিচ্ছে না। তার ফলেতে এই ধরনের বিক্ষোভ দেখা যাচ্ছে। যেগুলো ভুলভাল আছে, দেখবেন অনেকে মেলের জায়গা ফিমেল করে ফেলেছে, ফিমেলের জায়গা মেল করে ফেলেছে। ধরুন আধার কার্ডে বা রেশন কার্ডে হেড অফ দ্য ফ্যামিলি অন্য কেউ আছে, সেটা হয়তো বাবাকে শো করেছে, করে এরকম ভাবে করলে কিন্তু প্রবলেম হয়েছে অন্নপূর্ণা পান্ডা। আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, ওনার সদস্যরা ওনাকে কাজ করতে দিচ্ছে না। তাহলে উনি কাজ করতে বসে রয়েছে, তাহলে যখন ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাহলে উনি কবি ছাড়ছেন না। রাস্তায় জল জমে আছে, হ্যাঁ, অন্নপূর্ণা নিয়েও সমস্যা আছে। আমাদের পঞ্চায়েত থেকে কোনো পরিষেবা আমরা পাচ্ছি না, আমরা সাধারণ মানুষ পাচ্ছি না। সাধারণ মানুষের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে পঞ্চায়েতের প্রধান তিনি আশ্বাস দিচ্ছেন যে 15 থেকে 20 দিনের মধ্যে এলাকার কাজ এবং সার্বিক উন্নয়নের কাজ তিনি করবেন। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফের চর্চায় মেদিনীপুর মেডিকেল কলেজ। সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে মেডিকেল স্টোর চলছে এবং সেখানে সারপ্রাইজ ভিজিটে গিয়ে রীতিমতো চমকে গিয়েছেন বিজেপি বিধায়ক। কোনো আদর্শ নিয়ম
যে বিধি এসওপি মানতে হয় তা মানাই হচ্ছে না। এমনকি ড্যাম্প যাতে না ধরে সেজন্য ওষুধপত্র মাটিতে রাখা বারণ, অথচ ওষুধপত্র মাটিতেই পড়ে রয়েছে। কি ভয়ঙ্কর অনিয়ম চলছে এই মেডিকেল স্টোরে। আমরা এই মুহূর্তে রয়েছি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর রুমের ভেতরে, মেডিসিন স্টোর হয় যেখানে। এই স্টোর দেখলে চোখ কপালে উঠবে আপনারও। যে রুমটায় রয়েছে এখানে দেখুন ঠিক এইভাবে পেটি পেটি মেডিসিন পড়ে রয়েছে, কিন্তু এই মেডিসিনগুলো যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল সেই অনুযায়ী এই মেডিসিনকে এভাবে রাখাই যায় না। প্রত্যেকটাকে র্যাকিং সিস্টেমে রাখতে হবে, কোল্ড চেনে রাখতে হবে। আমি দেখাবো একটু। এই যে দেখুন একটা ফ্রিজ, এই ফ্রিজের মধ্যেই মেডিসিন রয়েছে। দেখুন মেডিসিন, এই মেডিসিনগুলো কিন্তু কোল্ড চেনে রাখার কথা, এবং খুব উল্লেখযোগ্যভাবে এই কোল্ড চেনে কেন রাখতে হয় তার কারণ 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রির মধ্যে যে টেম্পারেচারে যে ওষুধ রাখার কথা সেগুলোকে কোল্ড চেনে রাখতে হবে, কিন্তু সেরকম কোনো ব্যবস্থাই এখানে নেই। পাশাপাশি দেখাবো এই যে মেডিসিনগুলো, এইগুলোকে এভাবে মাটিতে রাখাই যায় না। তার কারণ হচ্ছে ড্যাম্প হয়ে যেতে পারে এবং ওষুধ নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এইভাবেই একেবারে মাটির মধ্যে পড়ে রয়েছে এই মেডিসিনগুলো। আরো একটু ভেতরে এগিয়ে আসবো এবং ঠিক এইভাবেই কিন্তু গোটা জায়গায় মেডিসিন পড়ে রয়েছে। র্যাকিং সিস্টেমের কথা বলা হচ্ছে, এই দেখুন সেই র্যাকিং সিস্টেম, কোনো আপগ্রেডেশন নেই, দীর্ঘদিন ধরে এইভাবেই পড়ে রয়েছে। আর এটাই হচ্ছে নাকি মেদিনীপুর মেডিকেল কলেজের একদম স্টোর রুম। যে মানার ব্যাপারটা এই কন্ডিশনে আমরা এই সিচুয়েশন এইভাবে তো রাখা যায় না, রাখা যায় না। তাহলে কি করে আমরা মানে সেটা মানে মানার জায়গাটা আমরা তো আমাদের হার্ট অ্যান্ড সোল চেষ্টা আছেই, যে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, আমাদের জানানো আছে। এটা আমি স্টোর থেকে বেরোচ্ছি, ঠিক আছে, এবং এই বেরোনোর সময় আমি যদি দেখি এইটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। দেখুন এইখানে রাখা রয়েছে বেশ কিছু লিকুইডস, যে লিকুইডস গুলো আসলে রাখার কথা এরকম র্যাকে, কিন্তু এই র্যাকে নেই, রয়েছে মাটিতে। এবং শুধু তাই না, আমি যদি আরো এগিয়ে আসি, চেয়ারের ওপরে যেগুলো র্যাকে থাকার কথা চেয়ারের ওপরে রয়েছে। এই হচ্ছে একের পর এক সলিউশন। আগের টেনিওরে যখন আমার এটা রেসপন্সিবিলিটি ছিল অ্যাজ আ এমএসপিপি, তখন এটার ফাইল তোলা হয়েছে, জমি বলে দেওয়া হয়েছে, ফাইল ডান দিক বাঁ দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঘুরছে। স্বাস্থ্য ভবনে একাধিকবার আমি নিজে গিয়ে মিটিং করেছি, দরবার করেছি। আলটিমেটলি শেষ অব্দি গিয়ে যে ডেলিভারিটা দিচ্ছে আমরা তাকে স্কেপগোট করছি, কিন্তু অ্যাকচুয়ালি তো ফল্টটা অনেক গোড়া থেকে শুরু হচ্ছে। মেডিসিন স্টোর রুম, যেখানে 15টা দেওয়া হয়েছে এখানে সিস্টেম যেগুলো মানতে হবে, সেই সিস্টেম পুরোপুরি রেকমেন্ডেশন মানা হচ্ছে না, একটাও মানা হয়নি। মোবাইলে স্টক মিলবে না তো, ইঁদুর খেয়ে নিচ্ছে তারাই বলছে, যারা স্টকের দায়িত্বে আছেন তারাই বলছে ইঁদুর খেয়ে নিচ্ছে। তার মানে এই যে সিস্টেম, এটা ব্রেকআপ 15 বছর ধরে যেভাবে হেলথ ডিপার্টমেন্ট চালিয়েছে গত 15 বছর ধরে, তার এখানে প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। কোটি কোটি টাকার ঘাপলাবাজি বলবো, এ তো চুরির কারখানা। এই ওষুধ খেয়ে মানুষ কতটা সুস্থ হবে তা তো বলাই যাবে না, তবে মানুষ যে অসুস্থ হবে তা বলতে বাকি রাখছেন না বিশেষজ্ঞরাও। মেদিনীপুর থেকে সুদীপ্ত দাস, রিপাবলিক। দক্ষিণ 24 পরগনার ট্রলার ডুবিয়ে যেখানে ইতিমধ্যে 10 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে, কিন্তু মৃতদেহ পচন ধরা শুরু করেছে, ফলত শনাক্তকরণে সমস্যা হচ্ছে। ডিএনএ টেস্টের জন্য পরিবারকে ডাকা হয়েছে, সমস্ত পরিবারের সঙ্গে ডিএনএ ম্যাচ করিয়ে দেখা হচ্ছে এবং তারপর ডিএনএ ম্যাচ হলে পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে। দীঘা শঙ্করপুরের কাছে জয়মাকালী ট্রলারটি ডুবে যাওয়ার পর তার 16 জন মৎস্যজীবী নিখোঁজ থাকে। আর তার মধ্যে পাথর প্রতিমা থেকে ভেসে আসা ওই জয়মাকালী ট্রলার থেকে 9 জনের দেহ উদ্ধার হয়, কিন্তু সেই 9 জনের দেহ যখন ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়, তাদেরকে আইডেন্টিফিকেশান করার ক্ষেত্রে ভীষণ অসুবিধা হয়। আর এই অসুবিধার কারণে প্রশাসন সেখান থেকে তাদের দেহগুলি কলকাতায় পাঠিয়েছে ডিএনএ টেস্টের জন্য। 9 জন মানুষকে পাওয়া গেছে, এখনো 6 জন নিখোঁজ। আমরা চাইছি যে 9 জনকে পাওয়া গেছে, এখনো 6 জনকে উদ্ধার কাজ চলুন, কেননা প্রতিটা ফ্যামিলিতে সবাই দুঃখ পাচ্ছে। ধরো আমার বডি যদি আমি পাই, আর 5 জনের তো বডি পাবে না, তাদের বডিগুলো যেন উদ্ধার কাজ যেন
চালু রাখা হয়। আমি ওর 3 ভাই নিখোঁজ, প্রশাসন আমি জানিয়েছিল, কালকে বললো আর একটা এখানে আছে, তোমরা আসো। আমাদের মা কালীতে বটা ওটা হারিয়েছে, ওইটাতে খবর পেয়েছি, কিন্তু ওর মধ্যে থেকে আজকে শুনছি ওর মধ্যে 3 জন মৃতদেহ আছে। এবার কাদের মৃতদেহ আমাদের উনি ওর মধ্যে যে আমার শ্বশুরমধ্যে তার কোনো গ্যারেন্টি নেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ডিএনএ টেস্টের পর তাদের পরিবারের হাতে ওই সমস্ত দেহগুলি তুলে দেওয়া হবে। যে বডিগুলো দেহগুলো ছিল সেগুলোকে আমরা অলরেডি ডিএনএ টেস্টে প্রশাসন তরফ থেকে পাঠিয়ে দিচ্ছি। সেইভাবে প্রশাসনের মাধ্যমে, আইন কানুনের মাধ্যমে তাদের বডি তাদের হাতে হস্তান্তর করা হবে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী জানিয়েছেন যে এই মৎস্যজীবীদের পাশে তিনি আছেন। আগামী দিনগুলোতে যাতে তাদের এই বডি খুঁজে পাওয়া যায় সব ধরনের চেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হবে। রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট, দক্ষিণ 24 পরগনা। কালিয়াচকে মাদক নিয়ে গন্ডগোলের জের 2 ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এলো পাথারি হাসুয়ার কোপ। কাঠগড়ায় প্রতিবেশী পিলু শেখ। এলো পাথারি হাসুয়ার কোপে ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদার। ভাই এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এবং এদের বাবার দাবি মাদক নিয়ে গন্ডগোল হচ্ছিল এই পিলু শেখের সঙ্গে। এই পিলু শেখ মাদক বিক্রি করে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে এক যুবকের খুনের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কালিয়াচক থানার জালুয়া বাথাল এলাকায়। যেটা জানা যাচ্ছে মৃত ওই যুবকের নাম আশরাফুল শেখ, অভিযুক্ত যুবকের নাম পিলু শেখ। যেটা জানা যাচ্ছে ব্রাউন সুগার নিয়ে বিবাদ এবং তার এই গণ্ডগোল এবং সেই গণ্ডগোলের জেরেই খুন করা হয়েছে যুবককে প্রাথমিক অনুমান করা হচ্ছে। ছেলেটার নাম বলছে তো আমরা বুঝতে পারছি ওই ছেলেটা ফোন করেছে, আবার ওর কাছে গেছে যে এবার সকালে আমরা ঘুমিয়ে উঠে দেখলাম তো মানুষ জিজ্ঞাসা বলছে যে তুই ঘুমিয়ে আছিস, তোর ভাইরা কেটে মেরে ফেলে দিল। সিলুর নাম শুনছি, আমার মেজো ভাই মারা গেছে আর ছোট ভাই এখন ট্রিটমেন্ট চলছে। গ্রামের ভিতরে গেছিলাম সকালে উঠে, এবার ওইখান থেকে আসছি, এবার একজনে বললো যে ঘুরতে যা, তোর ছেলেকেই কেটে দিয়েছে, কেউ সিলু। এবার দৌড়ে গেলাম তো জিত্তু রজকের, এবার বাড়ির গেটের সামনে দুটো ছেলে পড়ে আছে। তো ঘটনায় রক্তাক্ত অবস্থায় 2 ভাই লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় আশরাফুল শেখের এবং এই ইতিমধ্যে তার দাদা সাদিকুল শেখ, সে কিন্তু ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে এবং পুলিশ এই ঘটনাস্থলে গিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। আমরা এনকোয়ারি করে পেয়েছি কি মনিটারি ডিসপিউট ছিল, মেবি ব্রাউন সুগার নিয়ে ডিসপিউট ছিল। আমরা भी কেস স্টার্ট করব और জিনিসটা और খতিয়ে দেখব কি এরা কি মাদক সঙ্গে ব্যাপার সঙ্গে যুক্ত ছিল কি এরা খেত। তখন তো বদমাইশ গুন্ডা মাদক নিয়ে এই সরকারটা চলতো। 2 মাসের সরকার পরিষ্কার অর্ডার দিয়েছে, গাঁজা, চ্যারেস, অবৈধ মদ, অবৈধ জালনট সমস্ত ধরতে হবে, বন্ধ করতে হবে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। পুরুলিয়া পুলিশের জালে ভাইপো ঘনিষ্ঠ গৌরব সিং। কে এই গৌরব সিং? পুরুলিয়ার জেলা যুব তৃণমূলের সভাপতি ছিল এই গৌরব সিং। এই গৌরব সিং অভিষেক ঘনিষ্ঠ বলে একাধিক দুষ্কর্ম করেছে বলে অভিযোগ। তার বিরুদ্ধে জামিন অযোগ্য অনেকগুলি ধারায় মামলা দায়ের করা হয়েছে। আরও একজন গ্রেফতার হয়েছে, তুষার অবস্থি। এরা কোথায় ঠিক কি করেছে, জেলা জুড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে অশান্তি ছড়িয়েছে, এই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। বিপাকে পড়তে চলেছে এবার পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। সুজয় বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি পুরুলিয়া জেলা তৃণমূলের যুব সভাপতি গৌরব সিং এর বিরুদ্ধেও একাধিক অভিযোগ রয়েছে। সুজয় ব্যানার্জি ঘনিষ্ঠ তুষার অবস্থির বিরুদ্ধেও অভিযোগ। আর সেই অভিযোগে তুষার অবস্থি এবং গৌরব সিংকে গতকাল রাত্রে পুলিশ গ্রেপ্তার করে এবং আজ তাদের জেলা আদালতে নিয়ে এলে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রচুর পুলিশ এখনো মোতায়েন রয়েছে। পুরুলিয়া শহরের 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপক বাউরি গতকাল রাত্রে পুরুলিয়া সদর থানায় অভিযোগ দায়ের করেন যে 2021 সালে নির্বাচনের বেশ কয়েকদিন আগে তাকে মারধর, শাসানি এবং হুমকির ঘটনা ঘটিয়েছে সুজয় ব্যানার্জি সহ গৌরব সিং এবং তুষার অবস্থি। যারা গরিব মানুষের টাকা আত্মসাৎ করেছে, যারা এতদিন ধরে গরিব মানুষকে পরেশান করেছে, তাদেরকে চোর বলাটা
মানে আর কি স্বাভাবিক আছে, সব ধরা পড়বে। যত ধরনের টিএমসি চোর আছে, বিভিন্ন স্তরের যত চোর আছে সব ধরা পড়বে। সুজয় বন্দ্যোপাধ্যায়কে পুঞ্চা থানা এলাকার একটি মামলাতে পুলিশ হেফাজতের পর পুরুলিয়া জেলা আদালতে তুলেছে। অন্যদিকে ধৃত গৌরব সিং এবং তুষার অবস্থাকেও আজকে কিন্তু সদর থানার পুলিশ পুরুলিয়া জেলা আদালতে তোলার সময় প্রচুর মানুষজন জড়ো হয় এবং চোর চোর স্লোগান দিতে থাকে। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং সেই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। জানি না তৃণমূল করলো যারা এতদিন, যারা টাকা কামাবার তারা কামালো, আমরা মিথ্যা কেস খাচ্ছি, কোনো অসুবিধা নেই। অনেক পুরনো বলছে, 3-4 বছর আগেকার কোনো ঘটনা বলছে, জানি না আমরা ঠিক। কোথেকে আপনাকে গ্রেপ্তার করা হলো? বাড়িতে ছিলাম আমি, বাড়িতে ছিলাম। বলছে কোনো মারামারির ঘটনা নাকি, 4 বছর পুরনো মামলা, আমরা কি করে বলবো। এটাই সৎ আছি, কোনো তোলাবাজির, কোনো টাকা চুরির কোনো অপবাদ নেই। অন্যদিকে একাধিক ধারায় মামলার পাশাপাশি SC/ST অ্যাট্রোসিটি অ্যাক্টেও মামলা রুজু করেছে পুলিশ। পুরুলিয়া কোর্ট চত্বর থেকে অরবিন্দ মাহাতো রিপোর্ট, রিপাবলিক বাংলা। বৃহস্পতিবার সাড়ম্বরে পালিত হবে রথযাত্রা। মুখ্যমন্ত্রীর বার্তার পর চারিদিক জুড়ে রীতিমতো হইচই চলছে। রানীগঞ্জের সিয়ারশোলে বহু পুরনো রথ, তার এখন একদম ঝাড়পোছ চলছে। বামনখালী, সেখানকার ঐতিহ্যবাহী রথযাত্রা, তারও প্রস্তুতি জোর কদমে। কদিন পরে এই রথযাত্রা, আর এই রথযাত্রাকে ঘিরে আপাতত রানীগঞ্জের যে শেয়ারশোল রয়েছে সেই শেয়ারশোলে সাজো সাজো রথ। এক সময় শেয়ারশোলের যারা রাজ পরিবার তারা কিন্তু এই রথ বানিয়েছিলেন, যদিও তাদের রথযাত্রা শুরু হয়েছিল কাঠের রথ দিয়ে, পরে তার যে ইতিহাস আছে সেখানে রয়েছে। তারপর এই পিতলের রথযাত্রা, যে রথ, সেই রথের যে চাকচিক্য যে করার যে কাজ, সেই কাজ কিন্তু শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে যারা কর্মী তারা কিন্তু ইতিমধ্যেই রথের পেতলকে ঘষে মেজে তার যে চাকচিক্য ভাব তা কিন্তু ফুটিয়ে তোলার কাজ চলছে। পেতলের পাত দিয়ে মোড়া নিচ থেকে ওপর পর্যন্ত রয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন যে গম্বুজ আকারের রথের মধ্যে রয়েছে। এখানে যে রাজ পরিবারের যে কুলদেবতা, সেই কুলদেবতা এই রথে উঠবেন 7 থেকে 8 দিন। 7-8 দিন ধরে। কি মানে কিভাবে পরিষ্কার করছেন? পরিষ্কার তেঁতুল দিচ্ছি, পিতম দিচ্ছি, এটা করে দিচ্ছি, আর কিছু ব্যবহার করছি না। তো এটা কি আপনারা প্রতি বছরই করেন এই রথটা পরিষ্কার? হ্যাঁ। কোথাকার আপনারা? কোথা থেকে? বাঁকুড়া থেকে। গঙ্গাসাগরের বামনখালীতে 106 বছরে পদার্পণ করলো রথ, আর সেই রথকে ঘিরে সাজো সাজো রথ গঙ্গাসাগরে। 1920 সালে এই রথযাত্রার শুভ সূচনা হয়। এলাকার মানুষ বা বিভিন্ন এলাকার মানুষরা এই রথ দেখতে আসে, ছুটে আসে এই টানে, এই ঐতিহ্যের টানে। আমরাও চেষ্টা করছি এই ঐতিহ্যবাহী রথটাকে যাতে আরো ভালো করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। জেলার আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে দেখাতে ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH